আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন নির্বাচনের শেষ মুহূর্তে বড় বিস্ফোরণ, কে সরকার গঠন করতে যাচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলবার আগে আবার আরেকটি বিষয় নিয়েও একটু কথা বলা দরকার। সেটি হচ্ছে যে এখনো কিছু কিছু মানুষ মনে করছেন যে হঠাৎ করে একটা ওহী নাজিল হবে নির্বাচনের, যেখানে মাত্র মাঝখানে একদিন বাকি বা কয়েক ঘন্টা বাকি, সেই সময়ও কিছু মানুষ খোয়াব দেখছেন যে নির্বাচনটা বানচাল হয়ে যাবে। তাদের জন্য বলছি, খোয়াব থেকে বাস্তবতায় আসুন। নির্বাচন হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত, এবং এখন অন্তত পক্ষে বিবেচনা করুন বা হিসেব করুন যে আসলে আগামীর মসনদে কে যাচ্ছে এটি নিয়ে হাইপ তোলারও ব্যাপার আছে। যেমন জামাতে ইসলামের পক্ষ থেকে ব্যাপক একটা হাইপ তোলা হচ্ছে এই নির্বাচনটা শুরু থেকেই, বা বলা যায় যে এই 1.5 বছরে নানাভাবে হাইপ তোলা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের সাফল্য দেখা গেছে, ছোট ক্ষেত্রে বড় সাফল্য। যেমন আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলতে পারি, সেখানে তারা একচেটিয়া বিজয় পেয়েছে, এবং সেখান থেকে একটা ধারণা হচ্ছিল যে তারাই কি আসছে ক্ষমতায়। আবার সেই বিজয়টা তৈরি করাটাও কিন্তু নাটকীয় বিজয়। জামাতের বিজয়টা এই কারণেই তৈরি করেছিল তারা, এটাও একদম তৈরি করা বিজয়, স্বতঃস্ফূর্ত বিজয় নয়। তৈরি এ কারণেই করেছিল যে এই বিজয়টা যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলে, মানুষের যেন একটা মনস্তাত্ত্বিক ধারণা হয়, ভাব হয় যে এবার জামাতি তো ক্ষমতায় আসছে, আমি ভোটটা কেন নষ্ট করব, ঠিক আছে আমি জামাতেই সেল মেরে দিলাম। কিন্তু সর্বশেষ বাস্তবতা বলছে জামাত ক্ষমতা থেকে যোজন যোজন পেছনে। বিএনপি এককভাবে ক্ষমতা বা সরকার গঠন করছে, জরিপ বলছে, সমীক্ষা বলছে। এখন ভোট কত পার্সেন্ট পড়বে সেটি বিবেচ্য বিষয় নয়। সেটি 5% হতে পারে, 10% হতে পারে, কিংবা সেই সরকারটি কতদিন, কয় মাস, কয় বছর স্থায়ী হবে, সেটি দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি, বিভিন্ন বিষয়, বিভিন্ন সূচক নির্ধারণ করবে সেই সরকারটির আয়ুষ্কাল। ইতিমধ্যে নির্বাচনী প্রচার আজ সকাল 7:30 থেকে শেষ হয়ে গেছে, কিন্তু তার আগে প্রকাশ পেল এক চাঞ্চল্যকর জনমত সমীক্ষার রিপোর্ট। কার কলে হাওয়া বেশি, কার জয় জয়কার, আর কার ভরাডুবি। 41,500 ভোটারের মতামতের ভিত্তিতে উঠে এসেছে এক অভূতপূর্ব তথ্য। বিএনপি সত্যিই 2/3 আসনে জয়লাভ করতে যাচ্ছে, আর জামাত ও এনসিপি জোটের আসন সংখ্যাই বা কত। গতকাল সোমবার বিকেলে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD তাদের এই দীর্ঘ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সংস্থাটির দাবি, এটি এ যাবৎকালের সবচেয়ে বড় নমুনা সংগ্রহের সমীক্ষা, যেখানে 300টি সংসদীয় আসনে মোট 41,500 ভোটারের প্রত্যক্ষ মতামত নেওয়া হয়েছে। এটি কোনো অনুমান নয়, বরং সাধারণ মানুষের মনের প্রতিফলন হিসেবে দাবি করছে সংস্থাটি। এই রিপোর্টে উঠে এসেছে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ চিত্র। চলুন দেখে নেই যে 300 আসনে জাতীয় নির্বাচনে কোন দল কতটি আসন পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষা। এর মধ্যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে আসলে 299টি আসনে। একটি আসনে একজন জামাত প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনটির নির্বাচন স্থগিত রয়েছে। সমীক্ষা বলছে বিএনপি জোট। রিপোর্টের সবচেয়ে বড় চমক এখানেই, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে তারা অনেকখানি এগিয়ে। জামাত এনসিপি জোট, যারা নির্বাচনের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের জানান দিচ্ছে, সেই জামাত ও এনসিপি জোটের সম্ভাব্য আসন সংখ্যা বলা হয়েছে 46টি। এরশাদের জাতীয় পার্টি পেতে পারে মাত্র 3টি আসন, নির্দল প্রার্থীরা 17টি এবং অন্যান্য ছোট দলগুলি 4টি আসনে জয়ী হতে পারে।
এই তথ্য এটাই ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আবারও দ্বিদলীয় মেরুকরণ থেকে সরে এসে বিএনপি এক শক্তিশালী অবস্থানে ক্ষমতার মসনদে ফিরে আসছে। শুধু আসনের সংখ্যায় নয়, জনসমর্থনের হারের দিকে তাকালে বিষয়টি আরো স্পষ্ট হয়। ইএএসডির তথ্য মতে বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রায় 66.3% ভোটার। দ্বিতীয় অবস্থানে থাকা জামাতে ইসলামের প্রতি সমর্থন রয়েছে 11.9% মানুষের। আশ্চর্যের বিষয় হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গড়া এনসিপি মাত্র 1.7% সমর্থন পেয়েছে। জাতীয় পার্টির সমর্থন 4% এবং নির্দল প্রার্থীদের ক্ষেত্রে এটি 2.6%। এর মানে দাঁড়ায় দেশের অর্ধেকেরও বেশি মানুষ এই মুহূর্তে বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইছে। এই জরিপের বাইরে সম্প্রতি আরো একটি জরিপ প্রকাশিত হয়েছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে জনগণ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান। সেই জরিপেও বড় ব্যবধান দেখা গেছে। সেই জরিপের জনমত বলছে 47.6% মানুষ মনে করেন তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। অন্যদিকে জামায়াত আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান 22.5% মানুষ। অর্থাৎ নেতৃত্বের লড়াইয়ে তারেক রহমান এই মুহূর্তে জনগণের প্রথম পছন্দ। আমি শুরুতেই বলেছি, আজ মঙ্গলবার ইতিমধ্যেই সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শেষ হয়েছে। 12 ফেব্রুয়ারি কেবল নির্বাচন নয়, জুলাই সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হলো, যারা এখনো ভাবছেন যে নির্বাচন হয়তো কোনো অদৃশ্য কারণে হবে না, তারা কি ভুল ভাবছেন? সার্বিক পরিস্থিতি বলছে নির্বাচন হচ্ছে এবং জামাতের জয়ের হাইপ থাকলেও জয়ের বন্দরে শেষ পর্যন্ত বিএনপি পৌঁছাবেন, এটি বিভিন্ন পরিসংখ্যান বলছে। বিএনপি ক্ষমতায় গেলে সেই সরকার ঠিক কতদিন টিকবে বা কিভাবে পরিস্থিতি সামলাবে, সেটি এখন বড় আলোচনার বিষয়। তবে সমীক্ষার ফল যদি বাস্তবের প্রতিফলন হয়, তবে বিএনপি একটি বিশাল ম্যান্ডেট নিয়ে ফিরতে যাচ্ছে। সেটি আমি বললাম যে ক্লাসে স্টুডেন্ট কজন, 5 জন নাকি 500 জন? 5 জনের মধ্যেও কেউ ফার্স্ট হয়, আবার 500 জনের মধ্যেও কেউ ফার্স্ট হয়। এখন দেখার বিষয় যে ভোট কত শতাংশ পড়ে এবং কত শতাংশ ভোটের মধ্যে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছে, সেটি দেখতে হলে নিশ্চয়ই 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক, জনমত সমীক্ষা অনেক সময় বাস্তব ফলের সাথে মিলে যায়, আবার কখনো উল্টোটা হয়। তবে 41,500 মানুষের এই মত উপেক্ষা করার মতো নয়। সাধারণত এত বড় সংখ্যক মানুষের মত নিয়ে জরিপ হয় না। 5,000, 7,000, 10,000, 12,000 ম্যাক্সিমাম মানুষ নিয়ে, 300 আসনের মানুষ নিয়ে জরিপগুলো হয়। কিন্তু তারা জরিপ করেছে 41,500 মানুষের মত নিয়ে। আপনার এলাকা থেকে কোন দল জয়ী হতে পারে বলে আপনি মনে করেন? আপনার প্রিয় নেতাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভোট ডাকাতির প্রশাসনিক কু এবং 5 থেকে 7 দিনের গণনা রহস্য। ঘরে বাইরে একই আলোচনা। ভোটের ফলাফল কি হতে পারে, কে জিতবে কে হারবে এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেন অনেকেই। হওয়ার কথা, কারণ দীর্ঘদিন পর নির্বাচন হতে যাচ্ছে, আয়োজনও চূড়ান্ত। আর এই আয়োজন নিয়ে যত আলোচনা, ভোট কি নিরপেক্ষ হবে, প্রশাসনিক কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করবেন, সম্ভাব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে। আর এসব নিয়ে বিশ্লেষণ করতে বড় পেরেশান হচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন আলামত দেখে যথেষ্ট সংশয় এবং সন্দেহ দানা বাঁধছে। তাদের কথা, যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তাতে 2001-এর ইলেকশনের পরিস্থিতি স্মরণ করিয়ে দেওয়া যায়। ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল। এবার কি সেরকমই হবে? যদিও কেউ কেউ বলছেন সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়, সরকারের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তারা। ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে, ফাঁস হচ্ছে অডিও। কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটা তরতাজা ছক শোনা যাচ্ছে। নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব, কোনো অভিযোগই আমলে নিচ্ছে না তারা। ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে বাংলাদেশে।
এবার কি সেই পথেই হাঁটছে বাংলাদেশ? আফ্রিকার একটি দেশের নির্বাচনী মডেল এখন টেবিলে। একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কু ঘটানোর কাজটি করছেন বলে বা সে কাজের জন্য নিয়োজিত রয়েছেন এমনটাই শোনা যাচ্ছে। সম্ভাব্য সব আলামত পর্যালোচনা করলে যে কেউ এই ধারণা করতে পারেন ভোট কলঙ্কিত হবে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো আগে ভাগেই বলা হচ্ছে ভোট গণনায় 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। ডিজিটাল যুগে যেখানে কয়েক ঘন্টায় ফল আসার কথা সেখানে 1 সপ্তাহ কেন লাগবে? এটা কি ফলাফল পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা? সময় যত যাচ্ছে তা ততই ভোট কারচুপির আগাম আভাস পাওয়া যাচ্ছে, যে কারণে ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। তাদের কথা এজন্যই কি শত শত মানুষ প্রাণ দিয়েছে? দীর্ঘদিন দেশের মানুষ ভোটাধিকার দেয়নি বলে দাবি করা হচ্ছিল। একসময় তো গায়েবী ভোটে বাক্স বোঝাই হতো। এরপর দিনের ভোট, রাতের ভোট, নানা রকমের আলোচনা চলেছে প্রকাশ্যে। এবার কি হবে? তুলনামূলকভাবে 91, 96, 2008 এই 3টি নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়েছিল। এরপরের ইতিহাস সবার জানা। এখন দেখছি কেউই হাঁটতে রাজি নন। 2 দলের তরফেই সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। নির্বাচনে হার জিত আছে, কিন্তু জয়ের শুধুমাত্র জয় হলে নির্বাচন সুষ্ঠু আর হেরে গেলে নির্বাচন সুষ্ঠু হয়নি, এটা তো অন্য ইঙ্গিত দেয়, তাই না? জনগণের রায় পাল্টে ক্ষমতা দখলের চেষ্টায় দেশে বহুবার হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হয়েছেন। তথাকথিত গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের কতটা দক্ষ তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে এটা তো এখন ওপেন সিক্রেট। নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারছে না। ভোটের 4 দিন আগে দেশে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা দেখে আরো মানুষের মনে সন্দেহ জোরালো হচ্ছে। সাংবাদিক প্রবেশ এবং মোবাইল ফোন নিয়ে নির্বাচন কমিশনের তুঘলকি কাণ্ড শুরু হয়েছে। যে নির্দেশনাটি ইসি থেকে বা নির্বাচন কমিশন থেকে নাজিল হয়েছে, এতে বলা হয়েছে ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে 3 ক্যাটাগরির ব্যক্তি ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। মোবাইল ব্যবহার করা যাবে না বলেনি, কিন্তু সরাসরি বলে দিয়েছে মোবাইল নিয়েই 400 গজের চৌহদ্দির মধ্যে ঢোকা যাবে না। আজকের যুগে মোবাইল না নিয়ে যাওয়ার ঝক্কি ভোটার টার্ন আউটে প্রভাব ফেলবে কিনা সে বিতর্কে ধরুন গেলাম না আমরা। কিন্তু নির্বাচনে যে সাংবাদিক নামক একটা প্রজাতি কাজ করবে, তারা কি করবেন? তারা কি 400 গজের বাইরে মোবাইল গাছতলায় রেখে সে দায়িত্ব পালন করবেন? কিছু ঘটলে আবার দৌড়ে গিয়ে সেই গাছতলার থেকে মোবাইল নিয়ে এসে অফিসে যোগাযোগ করবেন? আজকাল সরাসরি সম্প্রচার, এমনকি চিত্র ধারণেও মোবাইল ফোন ব্যবহৃত হয়। যারা তা করেন তাদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা কি আমরা জানি না। অথচ এই নির্দেশ থেকে অনুমতিপ্রাপ্ত সাংবাদিকদের আওতামুক্ত রাখলেই লেঠা চুকে যেত। 3 ক্যাটাগরির সঙ্গে আরেকটা ক্যাটাগরি জুড়ে দিলেই হতো। কিন্তু এই যে নির্বাচন কমিশনের জ্ঞানী নির্বাচন কমিশনারগণ এর আগে দায়িত্ব জ্ঞানহীনের মতো 1400 সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে। এবার আবার আরেক ঝঞ্ঝাট। যাই হোক, নির্বাচন কমিশনের কারো গোচরে এলে হয়তো সাংবাদিকদের মোবাইল নিয়ে 400 গজ চৌহদ্দির ভেতরে গমন বিষয়ক একটা স্পষ্ট সিদ্ধান্ত দেবে। আসলে নির্বাচন কমিশনের এমন হঠকারী সিদ্ধান্ত দেখে মনে হতে পারে তারা মাটির নিচের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। সাংবাদিকরা যদি তাৎক্ষণিক তথ্যই না দিতে পারেন তবে স্বচ্ছতা নিশ্চিত হবে কিভাবে? নাকি স্বচ্ছতা আড়াল করতেই এই ডিজিটাল ব্ল্যাকআউটের চেষ্টা? 400 গজ কিন্তু কম দূর নয়। এই সীমানার মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে যা ক্যামেরাবন্দী হওয়ার দরকার। অথচ ইসির এই নির্দেশ কার্যত সাংবাদিকদের হাত পা বেঁধে সাঁতার কাটতে বলার শামিল। এবার একটি ভয়ঙ্কর পরিকল্পনার কথা বলি। আনসার ভিডিপির মহাপরিচালকের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মহাপরিকল্পনা। সবাইকে সশস্ত্র বাহিনী, প্রশাসন, পুলিশে ব্যস্ত রেখে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউনূসের পাতানো নির্বাচনের মূল খেলাটা খেলবে নির্বাচনী দায়িত্বে মাঠে নিয়োজিত হতে যাওয়া প্রায় 5.5 লাখ আনসার এবং ভিডিপি সদস্যরা। 5 আগস্টের পর নিয়োগপ্রাপ্ত আনসারের মহাপরিচালক আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রায় 3300 সাধারণ ছাত্র শিবির এবং হিজবুত তাহরিরের অ্যাক্টিভ সদস্যকে আনসারে নিয়োগ দিয়েছেন। এছাড়া বিপুল টাকার বিনিময়ে আরো প্রায় 3000 ব্যাটালিয়ন আনসার নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত এই আনসার ভিডিপির সদস্যরা এবার নিযুক্ত হচ্ছে নির্বাচনী দায়িত্বে। ভোট কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারার গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হবে এদেরকে। নির্বাচনের দিন আনসার ভিডিপির সদস্যদের হেডকোয়ার্টার থেকে সরাসরি নির্দেশনা প্রদান এবং কার্যক্রম মনিটর করা হবে AVMIS নামক সফটওয়্যারের মাধ্যমে।
বর্তমানে 1 লাখ সাধারণ আনসার সহ প্রায় 67 লাখ ট্রেনিং প্রাপ্ত ভিডিপি সদস্য আছেন। আর এই AVMIS সফটওয়্যারের নির্বাচনের দায়িত্ব পালনের জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে জামায়াত এবং উগ্রপন্থী 5,57,000 আনসার ভিডিপি সদস্যকে, যারা 12 ফেব্রুয়ারি পাতানো নির্বাচনের দিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মূল ভূমিকায় থাকবে। এই AVMIS সফটওয়্যারের ডিজি বা ঊর্ধ্বতন কর্মকর্তারা চাইলে আনসার ভিডিপি সদস্যদের সরাসরি নির্দেশও দিতে পারবেন। ভোট কেন্দ্রে ব্যালট বাক্সের নিরাপত্তায় শুধুমাত্র আনসার ভিডিপি মোতায়েন থাকবে। তাই আনসার ভিডিপি সদস্যরা ভোট গ্রহণে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি বা ঊর্ধ্বতন কেউ মেসেজিং ব্যবস্থার অপব্যবহার করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বার্তা বা গোপন বার্তার মাধ্যমে দেশের যে কোনো ভোট কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে জটিলতা এবং প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে। এই AVMIS সফটওয়্যার দিয়ে ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের মাধ্যমে গণভোটে হ্যাঁ এবং জামায়াতের পক্ষে ব্যালটে সিল মারার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিল মারার কোড নেম হয়েছে ব্রেকফাস্ট মুভ ফাস্ট। এছাড়াও আনসার এবং ভিডিপির সকল সদস্যদের পরিবারের সবার ভোট প্রদান বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রত্যেককে অন্ততপক্ষে 5টি করে ভোট নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে, অন্যথায় করা হবে চাকরিচ্যুত। গোপন টেন্ডারের মাধ্যমে আনসারের মহাপরিচালক ইতিমধ্যেই তুরস্কের 2টো ভিন্ন কোম্পানি থেকে 2 দফায় 32,000 সেমি অটোমেটিক শটগান বা হ্যাটসান অ্যাসকট ম্যাগনাম 20 GA ক্রয় করেছেন। নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যাটালিয়ন আনসার সদস্যদের এই শটগান প্রদান করা হবে। এই মহাপরিকল্পনার মূল বাস্তবায়নকারী চট্টগ্রামের বাসিন্দা, ছাত্র জীবনের শিবিরের সাথে সম্পর্কিত এবং বর্তমানে জামায়াতের সাথে সম্পর্কিত আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটেশনে আদেশের বাইরে 3 জন জামায়াতপন্থী সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির প্রত্যক্ষ মদদ রয়েছে। এবার আসা যাক পর্যবেক্ষক নাটকে। নিজের লোক দিয়ে নিরপেক্ষতার ভান হবে। আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ হওয়ার পর নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রথম ধাপের তালিকায় মানবাধিকার সংগঠন অধিকারের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে স্বার্থের সংঘাত এবং ক্ষমতার কেন্দ্রীভবনের অভিযোগ এসেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থার প্রথম ধাপে 12 নম্বরে রয়েছে অধিকার। সংগঠনটির প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খান শুভ্র বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন শক্তিমান উপদেষ্টা। একই সঙ্গে অধিকারের নির্বাহী পরিচালক তাসনিম আরেফা সিদ্দিকী, যিনি শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল বা সিআর আবরারের স্ত্রী। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, সরকারের উপদেষ্টাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সংশ্লিষ্টতায় থাকা একটি সংস্থা কি আদৌ নির্বাচন পর্যবেক্ষণের মতো সংবেদনশীল দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকতে পারবে কিনা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক নির্বাচন কমিশনার যথার্থই বলেছেন, নির্বাচন পর্যবেক্ষণ কোনো প্রতীকী কাজ নয়। পর্যবেক্ষকদের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে তার রাজনৈতিক এবং প্রশাসনিক দূরত্বের উপর। এখানেই সেই দূরত্ব বজায় আছে ঠিকই, এটা বলা কঠিন। বিতর্ক আরো ঘনীভূত হয়েছে কারণে যে সরকার নিজেই গণভোটে প্রকাশ্যে হ্যাঁ বলার পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ নির্বাহী ক্ষমতার অধিকারী সরকার একটি নির্দিষ্ট ফলাফলের পক্ষে রাজনৈতিক অবস্থান গ্রহণ করার পর সেই একই সরকারের উপদেষ্টা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো আবারও ভোট এবং গণভোটের স্বচ্ছতা মূল্যায়ন করবে। এমন পরিস্থিতিকে অনেকেই স্বার্থের সংঘাতের ক্লাসিক এক্সাম্পল হিসেবে দেখছেন। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা স্পষ্টভাবে বলা রয়েছে যে পর্যবেক্ষক সংস্থাকে রাজনৈতিক পক্ষপাত, পারিবারিক স্বার্থ এবং রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। কিন্তু বর্তমান তালিকায় সরকার, উপদেষ্টা, উপদেষ্টার প্রতিষ্ঠিত সংস্থা, উপদেষ্টার পরিবার, স্ত্রী পরিজন, আরেক উপদেষ্টার পরিবারের সদস্য, এই সংযোগ নির্বাচন পর্যবেক্ষণের ন্যূনতম মানদণ্ড পূরণ করে কিনা তা নিয়ে আপনারাই বলুন, আমার বলার দরকার নেই। এদিকে নির্বাচনকে বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ড সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান পাশা
একাই সাপ্লাই দিচ্ছে 10,000 পর্যবেক্ষক। জানা গেছে সংস্থাটির সঙ্গে উপদেষ্টা রিজওয়ান আরও সম্পৃক্ততা রয়েছে। ফলে নিরপেক্ষ জনগণের ভোট নাকি আগেই লেখা একটি চিত্রনাট্যের আনুষ্ঠানিক বাস্তবায়ন, এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে আসন্ন নির্বাচন এবং গণভোটের ভবিষ্যৎ বিশ্বাসযোগ্যতা। এবার আসা যাক আরেক ভয়ানক ষড়যন্ত্র, ডিসিদের গোপন তালিকা 52 বনাম 12 সমীকরণ। সামনে জাতীয় নির্বাচন, অথচ মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে নানা প্রশ্ন। ঠিক তখনই 64 জেলার জেলা প্রশাসকদের একটি গোপন তালিকা প্রকাশ্যে এসেছে। ডিসিদের কথা বলছি। ফাঁস হওয়া ওই নথিতে দেখা যাচ্ছে বাংলাদেশের কর্মচারীদের মেধা বা দক্ষতাকে পাশ কাটিয়ে তাদের বিচার করা হয়েছে রাজনৈতিক পরিচয়ে। প্রশাসনের কেন্দ্রবিন্দুতে থাকা এই কর্মকর্তাদের নামের পাশে বিএনপি, জামায়াত এবং এনসিপি, এই 3 ক্যাটাগরিতে রাজনৈতিক ট্যাগ বা পরিচয় জুড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া এই নথিতে 64 জেলার ডিসিদের নাম, বিসিএস ব্যাচ এবং তাদের রাজনৈতিক মতাদর্শের বিস্তারিত উল্লেখ রয়েছে। নথির তথ্যানুযায়ী প্রশাসনের মাঠ পর্যায়ে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে, যেখানে 52টি জেলাতেই জামায়াত এবং এনসিপি মতাদর্শের কর্মকর্তাদের ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিপরীতে বিএনপি পন্থী হিসাবে চিহ্নিত করা হয়েছে মাত্র 12 জনকে। বিশ্লেষকরা বলছেন, ডিসিরা নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ফলে প্রশাসনের এমন একপাক্ষিক রাজনৈতিক বিন্যাস এবং গোপন নথিতে কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় সংরক্ষণ সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়। তাহলে মাঠ প্রশাসন যদি এভাবে একপেশে হয়, তবে নির্বাচনের ফলাফল যে টেবিল থেকে নির্ধারিত হবে তা বুঝতে তো আর বাকি থাকার কথা নয় আপনার, আছে কি? এই যে 52 বনাম 12 সমীকরণ, সেটাই বলে দিচ্ছে যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু থাকছে না। 12ই ফেব্রুয়ারির নির্বাচন আসলে নির্বাচন নয়, এটি একটি সুপরিকল্পিত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। আনসার, বিডিপি থেকে শুরু করে পর্যবেক্ষক, প্রশাসন থেকে নির্বাচন কমিশন, সবখানে একই দলের লোকজন বসানো হয়েছে। 55% ভোটের যে ম্যাজিক নাম্বার আগে থেকেই প্রচার করা হচ্ছে, সেটি আর কিছু নয়, একটি পূর্ব নির্ধারিত ফলাফলের জন্য জনমানসিক প্রস্তুতি। এই নীল নকশার মাধ্যমে বাংলাদেশের মানুষ আসলে একটি প্রহসনের সাক্ষী হতে যাচ্ছেন, যার নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক নির্বাচন। এর পরবর্তীতে ভোট দিতে যাবেন, ভাবুন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভালো থাকবেন সবাই।